হচ্ছে আজকে যারা শ্রমিক, আমি দাঁড়িয়েছি আপনাদেরকে শ্রদ্ধা জানাতে, আপনাদের সন্তান, আপনাদের ভাই। প্রধান অতিথি হচ্ছে আমাদের রিক্সা চালক ভাইয়ের, আজকে যারা মাথার গাম পায়ে পেলে আদর্শ জীবন যাপন করে। অতিথি হচ্ছে আজকে আমাদের সিএনজি চালক ভাইয়েরা, যারা সারাদিন বাতাসের সাথে যুদ্ধ করে শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে যায়, পরিবারকে সৎপথ উপার্জনের জন্য ওনারাই আমাদের অতিথি। আপনার বিল্ডিংটি যারা ঘাম জড়িয়ে ইটের পর ইট কংক্রিট দিয়ে সাজিয়ে দেয় রাজমিস্ত্রিরা, যে বিল্ডিংয়ে আপনি সুন্দর বসবাস করে নিজেকে একটু স্বাচ্ছন্দ্য বোধ করেন, অনেকে একটু আমিত্ব ভাব দেখান, আধিপত্য গৌরবের, সেই সম্মানিত রাজমিস্ত্রিরা আমাদের অতিথি। আপনার বাসার সোফাটি যে সুন্দর করে ঘাম জড়িয়ে সাজিয়ে দিয়ে আপনি ওখানে বসেন, সেই কাঠমিস্ত্রিরা, ফার্নিচার মিস্ত্রি আমাদের অতিথি। শ্রমিক দল, আমরা শ্রমিক দলকে অনেক স্বপ্ন ছিল আমার 28 বছরের রাজনৈতিক জীবনে, ম্যাকল ইউনিয়ন শ্রমিককে নিয়ে একটি আমরা কাজ করব। সেই ধারাবাহিকতায় জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী শ্রমিক দল ম্যাকল ইউনিয়ন শাখা গঠিত হয়েছে। জসিম ভাই বাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ছিল। ওনার বাবাকেও সবাই ফরক আহমদ ড্রাইভার বলতেন। অনেক মুরব্বীরা চিনবেন, আমার যুবক ভাইরা চিনবেন না। ওনার সন্তান আরেকজন, উনি সভাপতি যাবেন, সে সিএনজি শ্রমিক থেকে এসেছে। আনিস, সেও শ্রমিক দল করে। তাদেরকে নিয়ে একটি ম্যাকল ইউনিয়নে, এক কথায় সবাই শ্রমিক, এটা আমি প্রমাণ করে দিব। শ্রমিক দলের আজকের উদ্যোগে জিয়াউর রহমানের রেখে যাওয়া আমানত, স্বাধীনতার ঘোষকের সন্তান, দেশমাতা খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের মানুষের স্বপ্ন, যাকে আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে, তারেক রহমানের 31 দফা। হাসিনা যেভাবে রাষ্ট্রকে দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়ে নরক বানিয়েছিল, সেই বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিনির্মাণের জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, নতুন করে এই দেশকে সাজাবার জন্য 31 দফা জাতির সামনে সংস্কার প্রস্তাবের আলোকে আজকের শ্রমিক সমাবেশের সভাপতি আমার প্রিয় ভাই জসিম উদ্দিন, যিনি বক্তব্য রেখেছেন, শ্রমিক দলের জেলা সেক্রেটারি উত্তর জেলার, দোল ইউনিয়নের কৃতি সন্তান, যার দাদা দোল ইউনিয়নের 22টি বছর প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আব্দুল হাই সাহেবের সুযোগ্য নাতি সৈয়দ নাসিরউদ্দিন। এর আগে বক্তব্য রেখেছেন ম্যাকল বিএনপির সভাপতি, যার ঘরে গিয়ে পুলিশ নির্যাতন করে ভাঙচুর করেছে, যাকে মামলা দিয়েছে, ইসমাইল ভাই, উপজেলা বিএনপির সদস্য, তিনি আমার বড় ভাই। এর আগে বক্তব্য রেখেছে মাহমুদুল হাসান মাস্টার সাহেব, ওনাকেও মামলা দিয়ে জেলে নিক্ষেপ করেছে, উপজেলা বিএনপির সদস্য। এর আগে জিএম সাইফুল, চাঁদগাজী বাড়ির সন্তান, দলের দুঃসময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ইসাপুর বাজারে সবসময় লড়াই করেছে। এর আগে বক্তব্য রেখেছে শ্রমিক দলের উপজেলা সভাপতি নাসিম মেম্বার আজিম, পৌরসভার রুবেল কামাল, রুবেলকেও জেলে পাঠিয়েছে। আফসার ভাই, এখানে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাই, এখানে সিরাজুল ইসলাম সাহেব, এই যে মুরব্বী বসে আছেন। আমার দীর্ঘ 28 বছরের সাংগঠনিক কাজে কখনো ইসাপুর বাজার ওনাকে এক কাপ চা খাওয়াতে পারেনি, তিনি সবসময় আমাদের বিলগুলি দিয়ে দেন। সুখে দুঃখে আমার খবর রেখেছেন, দলের খবর রেখেছেন। আমরা যখন জেলে ছিলাম, নুরুল আজিম ভাই, সেলিম শিকদার নাজিম ভাই ওখানে বসে আছেন, তিনিও ছাত্র দলের রাজনীতি করেছেন। এখানে যুব দলের সাইফুল দিদার, ছাত্র দলের আরমান, ইয়াসিন ফরহাদ, এখানে জাভেদ সাধারণ সম্পাদক শ্রমিক দলের, জসিম ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভদ্র মানুষ, মেম্বার ছিলেন আমার সাথে। আবার আমার
ইউনিয়ন পরিষদ দায়িত্বকালীন সময়ে ওনাকে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলাম। সেই মানুষটার গরব 50 বারের উপর পুলিশ পাঠিয়েছে। তারপর ওসমান মেম্বার আছেন এখানে, রাশেদ আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1 নং ওয়ার্ডের। আমার আরেকজন মুরব্বী অসুস্থ মানুষ সি ওয়ার্ডের আমার বড় ভাই তসকির আলম সাহেব, ওনাকেও জেলে পাঠিয়েছে। এখানে সানিদেরকেও মামলা দিয়েছে, জেলে ছিল। জিল্লু শামীম ও নেই, ওকেও জেলে দিয়েছিল আওয়ামী লীগ। এগুলো এই চিত্রটা তুলে ধরছে মেকালের উপর কে হয়েছিল। তো এভাবে মঞ্চে যারা আছে, এরশাদ জেলে ছিল, মুন্সি মেম্বারের ছেলে, আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে, ছাত্রদলের নেতা, কলেজের সভাপতি ছিল, সিদ্দিক মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, তাকেও দোকানদারকে ধরে নিয়ে জেলে দিয়েছে। সোহেলকে জেলে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের। আমি একটা চিত্র তুলে মেকল থেকে কতজন জেল কেটেছে, এগুলা মামলাগুলা আওয়ামী লীগের আমলে হয়েছে। আমার ব্যাপারটা আমি বললাম না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন আপনাদের এই ক্ষুদ্র অদম সন্তানকে আপনাদেরকে সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর, সালাম জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। সম্মানিত ইসাপুর বাজারের ব্যবসায়ীরা, আলেম ওলামা ইকরাম, পর্দার মা ও বোনেরা, যারা শুনতে পাচ্ছেন আমার কথা, আপনাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন। আমি কয়েকটি কথা বলে শেষ করব। রাব্বুল আলামিন কিন্তু মহান রাব্বুল আলামিন, ওনার দরবারে কিন্তু আমরা সবাই গরিব, ঠিক কিনা? যিনি 20 তলা দালানের উপরে থাকেন, যিনি খোলা আকাশের নিচে থাকেন, যিনি রাস্তায় ঘুমাই, মালিকাল মুলকের দরবার আমরা সবাই গরিব, ঠিক কিনা? আবার আমরা সবাই শ্রমিক। যিনি প্রিন্সিপাল তিনি বেতন নেন, সম্মানী নেন, কর্ম করেন। যিনি সচিব তিনিও শ্রমিক। যিনি ডাক্তার তিনিও এক ধরনের শ্রম দেন। যিনি ইঞ্জিনিয়ার তিনিও শ্রমিক। এরপরও শ্রেণী বিন্যাসে কিছু কিছু শব্দ সংযোজন বলা হয়। আমরা সবাই শ্রমিক। আমি যে কথা বলতে চেয়েছিলাম, রাব্বুল আলামিন কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, এটা কোরআনের আয়াত। শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ওয়াজাদ যখন বলেছে, নাসির ভাই একটু করে বলেছিল, আমি অন্যভাবে বলছি, তিনি একভাবে বলেছেন, 41 সাল আমরা ক্ষমতায় থাকব। সারা বাংলাদেশের মানুষ যখন খুন, গুম, নির্যাতন, অত্যাচার, জেল, ভোট ডাকাতি থেকে শুরু করে সারা বাংলাদেশ যখন একটি কারাগারে পরিণত হয়েছিল, দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছিল, তারেক রহমানকে এখনো দেশে আসতে দেয়নি। ইনশাল্লাহ তিনি ফিরবেন অতি দ্রুত সময়, বীরের বেশে আসবেন। যখন বলেছিল 41 সাল ক্ষমতায় থাকবো, আহম্মকের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন হয়েছে, তিনি 41 সাল নয়, তিনি 24 সালে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? সবাই তো চেয়েছিল পদত্যাগ, একটি নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য সকলে চেয়েছিলাম আমরা শেখ হাসিনার পদত্যাগ। কিন্তু তিনি পদত্যাগ নয়, তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ওই যে আহম্মকের মতো বলেছিল 41 সাল থাকবো, নির্দিষ্টকারী আল্লাহ। এখান থেকে কে কখন কোথায় চলে যাব, বাসায় ঠিক মতো ঘরে যেতে পারবো কিনা সেটারও তো গ্যারান্টি নেই। তো একদিক দিয়ে হাসিনা পালিয়েছে, তিনি পালিয়ে গিয়ে ওখানে হয়তো প্রতিবেশী দেশ ভারতে ভালো আছে, কিন্তু তিনি গিয়ে এমনভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আলেমকে হত্যা করেছে শাপলা চত্বরে। কি অপরাধ ছিল ওনাদের? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। হাজার হাজার আলেমকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেটা করে শেখ হাসিনা ক্লান্ত হয় নাই। তিনি কি করেছেন? বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে তিনি নির্বিচারে হত্যা করেছেন। তিনি কি করেছেন?
ইলিয়াস আলীকে গুম করেছেন, লাশ পর্যন্ত পাওয়া যায়নি। বস্তায় ভরে নাকি এক অফিসার সাক্ষাৎকার দিল, তিনি আমাদের এমপিকে, সাবেক একজন এমপিকে তিনি বঙ্গোপসাগরে বস্তা ভরে ফেলে দিয়েছে। চৌধুরী আলমকে এভাবে গুম করে ফেলেছে। ৬,০০০ বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে। আমরা হয়তো আন্দোলনে মারাও যেতাম, অনেকবার হামলা হয়েছে, রাব্বুল আলামিন আমাদের হায়াত রেখেছে বিদায় আমরা বেঁচে আছি। ৬,০০০ আমাদের কর্মীদের হত্যা করেছে। এই ১৭ বছরে ৬,০০০ কর্মীকে হত্যা করে শেখ হাসিনা ক্লান্ত হয় নাই। এরপরে কি করেছে? আমাদের ৭০০ নেতাকর্মীকে গুম করেছে। কিভাবে গুম করেছে? সন্তান, বাবা তার সন্তানকে জানাজা পড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে একটু দোয়া করবে, সেই সুযোগ দেয় নাই। মা তার সন্তানকে বিদায় দেবে, সেই সুযোগ দেয় নাই। স্ত্রী তার স্বামীকে বিদায় দেবে, দোয়া করবে, সেই সুযোগ দেয় নাই। ভাই তার ভাইয়ের লাশের কাটিয়ে কাঁধে নিয়ে একটু কবরস্থ করবে, সেই সুযোগ দেয় নাই। সারা বাংলাদেশে আমাদের ৭০০ বিএনপি নেতাকর্মীকে গুম করেছে, যাদেরকে আজকের দিন পর্যন্ত আমরা তাদেরকে খুঁজে পাচ্ছি না। এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। এটা করেও আওয়ামী লীগ ক্লান্ত হয় নাই। বারবার ভোট ডাকাতি করেছে। বিগত দিনে চাঁদগাছি সেন্টার, চৌধুরী সেন্টার, কয়েকটা সেন্টারে বলি, এখানে একজন আলেমকে ভোট সেন্টারে প্রবেশ করতে দেয়নি। একজন প্রাইমারি স্কুল শিক্ষককে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একজন সমাজের সম্মানিত ব্যক্তিকে বলেছে আপনার ভোট হয়ে গেছে, চলে যান। একজন রিক্সাওয়ালাকে চরমভাবে অপমান করেছে। একজন বাস শ্রমিককে বলেছে ঘর থেকে বের হবে না। একজন ট্যাক্সি শ্রমিককে বলেছে ৭ তারিখের পরে তুই দেশে থাকতে পারবি না। এইভাবে আওয়ামী লীগ শুধু মেকলে নয়, হাটাজারিতে নয়, সারা বাংলাদেশে বারবার ভোট ডাকাতি করে আপনার আমাদের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে, ভোট ডাকাতি করেছে। এগুলা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। আওয়ামী লীগের এই দুঃশাসনের কথা বলা শেষ হবে না। তো আমরা আল্লাহর উপর ভর করে এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছি। খালেদা জিয়া বলেছিল বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এদেশের মাটি ও মানুষে আমার ঠিকানা। খালেদা জিয়াকে জোর করেও দেশ থেকে বের করে দিতে পারেন নাই। বেগম খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ পচে গলে এমন দুর্গন্ধ বের হবে, জনগণ দেখলে তুতু নিক্ষেপ করবে। আটাজারির বাজারত রাস্তা তখন জনগণ তুতু মারিয়ার একটা কোপ জারি বোধহয় ইয় দেখানো যান। বেকন হরা লুয়েগি পালিয়ে গেছে সবাই। কেন পালিয়েছে? অন্যায়, অত্যাচার, অবিচার, ডাকাতি, মাস্তানি, চাঁদাবাজি, ভোট ডাকাতি করে যখন ক্ষমতা দখল করে এদেশেরকে, এই আমাদের প্রিয় হাটাজারি সহ সারা বাংলাদেশকে অধিষ্ঠিত করেছে, তাই তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আমি একটু চিত্র তুলে ধরব অন্যভাবে। এখানে কিন্তু হাটাজারিতে নৌকা নাই, নৌকার মাঝি আছে? নৌকার মাঝি সবসময় নাঙ্গলের উপর ভর করে, ঠিক কিনা? সারাদিন স্লোগান দিত ভাঙ্গা নৌকার, ভোট আসলে নাঙ্গলের জন্য ভোট চাইতো, ঠিক কিনা? স্বৈরাচারের জন্য। এই নাঙ্গলের স্বৈরাচার কি করেছে দেখেন। তিনি কি করেছেন? আপনাদের কষ্ট হচ্ছে? তিনি ৭৯-তে বিএনপিতে এসে এমপি হয়ে বেঈমানি করে তিনি জাতীয় পার্টিতে গেলেন। ওদিকে 4 বছর। এটা চিত্রটা যুব সমাজকে মনে রাখবে। এরশাদের সময় ছিল 9 বছর। কত বছর? 13 বছর। হাসিনার সাথে ছিল 15 বছর। কয় বছর? 28 বছর। ইমার্জেন্সিতে ছিল 2 বছর। কয় বছর? দেশ স্বাধীন হয়েছে 53 বছর। আওয়ামী লীগ নৌকা আর নাঙ্গলে চলে বলে কৌশলে ভোট ডাকাতি করে হাটাজারি থেকে 30 বছর তিনি ক্ষমতায় ছিলেন। এই 30 বছরে 14টি ইউনিয়ন থেকে 14 জন গরিবের কোন সন্তানকে তিনি সরকারি কর্মসংস্থান করতে পারেন নাই। শুধু ভোটের সময় সুন্দর সুন্দর কথা বলেছেন। আর আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এখানে এমপি ছিলেন?
ভোট চাইতে এসেছেন? ওনার সুযোগ্য সন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের অন্যতম দিকপাল। আগামী দিনে হাটহাজারী, নাজিরহাট থেকে ক্যান্টনমেন্ট, সত্তরঘাট থেকে মদুনাঘাট, 14টি ইউনিয়ন, একটি পৌরসভা, বাইজিতের আংশিক সহ 6 লক্ষ অধিক মানুষের অধিকার আদায়ের জন্য আমরা যাকে নিয়ে কাজ করি, ওনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হাউদ্দিন সাহেবের সুযোগ্য পিতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন যখন ওনার যোগ্যতায় চট্টগ্রামে মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, সিটি কর্পোরেশন থেকে শুরু করে হাটহাজারী সহ চট্টগ্রাম থেকে 2500 মানুষের কর্মসংস্থান করেছেন। আমরা সেই যোগ্য পিতার যোগ্য সন্তানের নেতৃত্বে এই যে শ্রমিক দলের সমাবেশ করছি, আগামী দিনে শ্রমিক দলের সন্তানেরা লেখাপড়া করে, শ্রমিকের সন্তানেরা যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, সেদিন আমরা যাতে সবাই মিলে বলতে পারি ওনার কর্মসংস্থানের জন্য আমাদের কাজ করতে হবে। এভাবেই আমরা হাটহাজারীকে, আমি আজকে মঞ্চে যারা আছেন নেতৃবৃন্দ, আমিও আপনাদের এলাকার সন্তান, ওনাদেরকে বলবো মেকলের মধ্যে 9টি ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে কয়জন শ্রমিক আছে? আমার জানা মতো 250 জন বাস শ্রমিক আছে, 500 জনের মতো রাজমিস্ত্রি শ্রমিক আছে, 700 জনের মতো সিএনজি শ্রমিক আছে, ট্রাক শ্রমিক আছে 22 জনের মতো। এইভাবে মেকলের মধ্যে যত শ্রমিক আছে তাদের তালিকা করার জন্য ঠিক এভাবে তালিকা করে মেকলের 9টি ওয়ার্ডে কয়টি স্কুল আছে, কয়টি মাদ্রাসা আছে, কয়টি মসজিদ আছে, কয়টি ব্রিজ, কয়টি কালভার্ট, প্রত্যেকটি 9টি ওয়ার্ডকে, মেকলকে একটি এনজিও যেভাবে অ্যাসেসমেন্ট করে মেকলকে আগামী দিনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করবেন আপনারা ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের প্রিয় দল ধানের শীষ, আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে। সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে। 4 মাস চলে গেছে, আর অল্প কদিন বাকি আছে। আগামী কিছুদিনের মধ্যে আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য উৎসবমুখর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে। মা বোনেরা হেসে হেসে ভোট দিতে যাবে, মুরব্বীরা ভোট সেন্টারে যাবে। উৎসবমুখর সেই ভোটে আপনাদের পছন্দের, জনগণের পছন্দের, আপনাদের আমাদের প্রিয় প্রতীক ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন সাহেবকে হাটহাজারী থেকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। ওনাকে পার্লামেন্টে পাঠিয়ে ইনশাল্লাহ ওনার যোগ্যতায় তিনি মন্ত্রী হবেন। আমরা হাটহাজারীর মানুষের কল্যাণে কাজ করব। আমরা মেকলের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করব। সুতরাং সেই জন্য আমাদেরকে আজকে আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, আপনাদের এই কষ্ট বিতে যায়নি। আপনাদের এই বসে থাকা হচ্ছে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছেন আপনারা, তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন, বিএনপি পরিবারকে শক্তিশালী করেছেন, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করেছেন, এবং সকল অন্যায়, অবিচার, অত্যাচারের 17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে আজ এখানে সামনে যারা আছে সবাই সাধারণ মানুষ, সবাই শ্রমজীবী মেহনতি মানুষ। আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাই, সেলুট জানাই। আপনারা মেকলে সকল অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে আজ এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমি আরেকটি প্রোগ্রামে যাব, ফতেপুর ইউনিয়নত মুরব্বীসকলৰ প্রতি আর অনুরোধ থাকিব, যুবক ভাইয়ের প্রতি আর অনুরোধ, আপনারা যখনই মা বোনেরা যারা শুনছেন যায় নামাজে বসবেন, একটু দোয়া করবেন খালেদা জিয়ার জন্য, তিনি যাতে সুস্থ থাকতে পারেন। অনেকটা আগে থেকে সুস্থ হয়েছেন। আপনারা একটু দোয়া করবেন। ভাইয়েরা যখন, যুবক ভাইয়েরা যখন মসজিদে যান, আল্লাহর কাছে তো চাইতে হবে না? হায়াত, মওত, দন, দৌলত, ইজ্জত, সম্মান সব কিছুর মালিক আল্লাহ। আমাদের জীবনটা একটা খণ্ডকালীন ক্লাস, 50, 60, 70 বছরের ক্লাসরুম। আমাদেরকে সকলকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। যে কদিন বেঁচে আছি চিন্তা করতে হবে, নিজে ভালো থাকলে হবে না, সমাজের মানুষের কল্যাণে কাজ করার জন্য কিছু ভালো কাজ করে পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঘাট, এতিমখানা থেকে শুরু করে কিছু মানবিক কল্যাণে, মানুষের সুখে দুঃখে পাশে থেকে আমাদেরকে এই জীবন অতিবাহিত করতে হবে। তো আমরা
আগামী দিনে যাতে একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে পারি, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আপনারা যখন মসজিদে যাবেন, একটু জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন, এদেশকে স্বাধীন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের মাটিতে শাহাদাত বরণ করেছেন। শহীদ জিয়ার রক্তের দাগ চট্টগ্রামে লেগে আছে। সেই রক্ত ঋণ শুধিবার সাধ্য আমাদের নেই। ওনার রেখে যাওয়া আমানত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী, একটু বড় করে বলতে হবে, ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য একটু দোয়া করবেন। তিনি যাতে অতি খুব কম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ অনুসরণ করে এদেশ পরিচালনা করতে পারে। আমাদের নেতা হাটহাজারী, ওনার বাড়ি মেকলের পরে পৌরসভা মীরের হাট। আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হাউদ্দিন সাহেবের জন্য আপনারা একটু দোয়া করবেন। শুধু মিটিং সফল করার জন্য নয়, শুধু রাজনীতি চর্চা করার জন্য নয়, শুধু আধিপত্য বিস্তারের জন্য নয়, আমরা যাতে ওনার নেতৃত্বে ওনাকে নিয়ে প্রকৃতভাবে হাটহাজারীর গণমানুষের কল্যাণে কাজ করতে পারি। আপনারা মসজিদে যখন যাবেন, সিজদায় যখন পড়বেন, আমাদের জন্য এই দোয়াটুকু করবেন। তো আমরা একদিনে তো সব পারবো না। 17 বছরেই শেখ হাসিনার সরকার দেশটাকে মৃত্যুপুরু বানিয়েছিল, সে কথা আপনারা শুনেছেন, আমি অধিকার যাচ্ছি না। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা স্কুল কলেজে পড়ছে, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা যারা আগামী দিনে পরীক্ষার্থী, টেস্ট পরীক্ষা দিয়েছেন, আপনারা এসএসসিতে, আপনাদের জন্য আমরা দোয়া করি আপনারা ভালো রেজাল্ট করে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবেন। আপনারা আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনারা কাজ করবেন। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আজকের ছাত্ররাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাই মেধাবী ছাত্ররা যারা কলেজে পড়েন, যারা হাই স্কুলে পড়েন, যারা আমার কথা শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা আগামী দিনে তারেক রহমানের সৈনিক হয়ে কাজ করবেন। আপনারা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করবেন। আপনারা আমাদের প্রিয় প্রতীক দানেশকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আপনারা এই জন্য কাজ করবেন, বাংলাদেশের কোটি কোটি ছাত্র সমাজের প্রাণে প্রাণে, হৃদয়ে হৃদয়ে আজ বহমান একটি নাম, তারেক রহমান। তারেক রহমান তারেক রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল হতাহতদের তিনি খবর নিয়েছেন, তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। কারণ ছাত্র সমাজের এই আন্দোলনকে, আপনার 28 তারিখে আওয়ামী লীগ এই আন্দোলনকে ছিনিয়ে নিতে চেয়েছিল। কিছু বুইপুর ছাত্রনেতাদেরকে নিয়ে সমন্বয় সাজিয়ে বলল আমরা সরকারের সাথে একমত, আমাদের দাবি মেনে নিয়েছে 8 দফা। কিন্তু তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ যখন এই আন্দোলনকে ছিনতাই করতে চেয়েছিল, ঠিক সেই মুহূর্তে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ছাত্রদের সাথে শুরু করে এই আন্দোলনের গতিশীলতা এনে সেই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এদেশের গণতন্ত্র মুক্ত হয়েছে। কি অপরাধ করেছিল 6 বছরের শিশু, বাবার কোলে নিহত হয়েছে। 15 জন রিক্সা চালককে গুলি করে হত্যা করেছে। 24 আগস্ট, 5 আগস্ট, জুলাই আগস্টের আন্দোলনে 15 জন রিক্সা চালককে গুলি করে হত্যা করেছে। 28 জনের মতো ঢাকা শহরে যারা ছোট ছোট দোকানদার, এদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। 15 জন ছাত্রী যাদের মা বাবার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জজ হবে, তাদেরকে হত্যা করেছে সেই আপনাদের সন্তানকে। কি অপরাধ ছিল? কিছু হকার যারা ফুটপাতে দাঁড়িয়ে 1-2টি কাপড় বিক্রি করে,
পরিবারের জন্য সংগ্রাম করে তাদেরকে হত্যা করেছে প্রায় 34 জন। কি অপরাধে ছিল? 15 জন থেকে 17 বছর থেকে 8 বছর পর্যন্ত প্রায় 76 জন তরুণকে ছাত্রকে হত্যা করেছে। এভাবে শুধু এটা আমি একটি পরিসংখ্যান বললাম, এভাবে নয়, সারা ঢাকা শহরে 2000, সারা বাংলাদেশে 2000-এর মতো আপনার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। যেদিন মুরাদপুরে ওয়াসিমকে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, সেদিন হয়তো ভাগ্যক্রমে বেঁচিয়ে গেছি, সেদিন হয়তো সেই লাশটা আমি গিয়াসুদ্দিনের হতে পারতো। কী অপরাধ করেছিল ওরা? সংগ্রামী বন্ধুগণ, আমার সম্মানিত এলাকার মুরব্বীরা, অনেক দিন পর দাঁড়িয়েছি, তাই আওয়ামী লীগের দুঃশাসনের এই চিত্রটা তুলে ধরলাম। শুধু হত্যা করে ক্লান্ত হয় নাই। আপনারা ইউটিউবে দেখেছেন, আপনারা ফেসবুকে দেখেছেন, ফেসবুক বন্ধ করে দিয়েছে লাশ গুম করার জন্য। কি অপরাধ করেছিল ওরা? হত্যা করে একটির পর একটি লাশ যখন চালের বস্তার মতো ব্যানগাড়িতে নিক্ষেপ করেছিল, তখন সারা বাংলাদেশের মানুষ বাকরুদ্ধ হয়েছিল। মানুষের চোখের জলের পরিবর্তে রক্তে বের হয়েছিল। মা বাবার করুণ আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। কি অপরাধ করেছিল? 129 জনকে গণকবর দিয়েছে শেখ হাসিনা। কি অপরাধ ছিল? শুধু গণকবর দেয় নাই, লাশগুলো গুম করার জন্য পুড়িয়ে ফেলেছে। এটাই ছিল আওয়ামী লীগের শাসনামল, এটাই ছিল 17 বছরের ভোট ডাকাতদের চিত্র। তো আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই। শ্রমিক সমাজ আমাদের পাশে থাকবেন। আমরা প্রকৃতভাবে ম্যাকলের কল্যাণে, হাটহাজারীর মানুষের উন্নয়নে আমরা কাজ করব। আমাদের মাঝে এক অপরের প্রতি পছন্দ পর্যন্ত থাকতে পারে, এটা খুব স্বাভাবিক। 5 জন থাকলে পরিবারের মধ্যে, 3 ভাই থাকলে স্বাভাবিকভাবে অনেক সময় সেপারেট হয়ে যায়, এটাই বাস্তবতা। বিএনপি একটি বড় পরিবার, হাজার হাজার নেতাকর্মীর পরিবার। তো আমাদের মাঝে একটু অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে, মতভেদ থাকতে পারে। আমি ম্যাকলে যারা বিএনপিকে ভালোবাসেন, যারা দানের শীষকে ভালোবাসেন, যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করেন, যারা আলেম ওলামাকে ভালোবাসেন, যারা গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে চান, শুধুমাত্র গ্রুপ রাজনীতি ঠিকানোর জন্য নয়, আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আসুন বসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুখী সমৃদ্ধ হাটহাজারী, একটি সুখী সমৃদ্ধ ম্যাকল বিনির্মাণে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিনা সবাই একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এই যে একজন বলেছিল নামাজের আগে মিটিংটা শেষ করে দেওয়ার জন্য, আমার বিশ্বাস ছিল যখন নামাজ পড়ে আমরা আল্লাহর সাহায্য নিয়ে দাঁড়াবো, অনেক মুরব্বীরা এসে আমাদের পাশে বসবেন। আজকে আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি দেখতে পাচ্ছি ইসাপুরের মাদ্রাসার অনেক সম্মানিত ওলামা ইকরাম, ওনারা মিছিল করেননি, যায় নামাজে বসে আমাদের জন্য দোয়া করেছেন, বিএনপির জন্য। তাদেরকে সম্মান করতে হবে। একজন রিক্সা চালক, তিনি হয়তো মিছিলে যাননি আওয়ামী লীগের বয়ে, তিনি আমাদের জন্য দোয়া করছেন, তাকে সম্মান করতে হবে। একজন ট্যাক্সি চালক, তিনি হয়তো আওয়ামী লীগের বয়ে মিছিলে যায়নি, তাকে সম্মান করতে হবে। একজন ইসাপুর বাজারের ছোট্ট দোকানের মালিক, তিনি হয়তো আওয়ামী লীগের অত্যাচারের বয়ে মিছিলে যায়নি, আমাদের জন্য দোয়া করেছেন, তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান রাখবো কিনা ইনশাল্লাহ। সুতরাং ধনী গরিব বৈষম্য, ধনী গরিব এই শব্দটাকে আমরা প্রচণ্ড ঘৃণা করি। ওই যে বললাম, ইয়া মালিকাল মুলকে ইয়া আল্লাহ, আল্লাহর দরবারে আমরা সবাই গরিব, আল্লাহর দরবারে আমরা সবাই গরিব। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সারাজীব। আমরা আমাদের সামনের জীবনে যে কদিন হায়াতে জিন্দেগি মহান রব্বুল আলামিন রেখেছেন, আমরা প্রকৃতভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। বিএনপির পতাকা তলে সকল যুব সমাজ, ছাত্র সমাজকে, নতুন কর্মীদেরকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে একটি সতর্ক থাকবে, আওয়ামী লীগের কোন প্রেতাত্মা যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসতে না পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এই প্রত্যাশা রেখে সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশের মানুষের হৃদয়ে হৃদয়ে বহমান তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। আপনি এদেশের ভাগ্য আকাশের উদিত রবি। তারেক রহমান, আপনি বাংলার ভাগ্য আকাশের উদিত রবি।
তারেক রহমান আপনি এদেশের লাখো কোটি ছাত্র যুবকের সংগ্রামের প্রাণের কবি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হোসেন সাহেব জিন্দাবাদ। মেকলবাসী জিন্দাবাদ। মেকল ইউনিয়ন বিএনপি পরিবার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।